গল্পের শুরু হয় ভিয়েতনাম যুদ্ধের ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য দিয়ে। একটি আমেরিকান প্ল্যাটুন ভিয়েতনামি গেরিলাদের ভিসির অ্যাম্বুশে পড়ে প্রায় ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকে মাত্র ৩ জন সৈন্য, ক্যাল হার্ট, নিউটন এবং তাদের লিডার স্কট। মাঠের মাঝখানে লাশের স্তূপ দেখে শিউরে উঠতে হয়। তারা বুঝতে পারে তাদের পুরো ইউনিট শেষ। হার্ট যখন রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে যোগাযোগ করে, তখন ওপাশ থেকে সার্জেন্ট ব্রডেনিক এক দুঃসংবাদ দেন। এই মুহূর্তে তাদের উদ্ধার করার মতো কোনো হেলিকপ্টার নেই, কারণ ভিয়েতনামিরা চারপাশ থেকে ঘিরে ধরেছে। তাদের সাহায্য পেতে অন্তত আরও 2 দিন সময় লাগবে। বন্ধুরা, তারা কি জীবন নিয়ে ফিরতে পেরেছিল তাদের ক্যাম্পে? জানতে হলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, কেননা আপনাদের একটি লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে। গল্পের শুরুটা হয় এক বীভৎস দৃশ্য দিয়ে। ভিয়েতনামের ঘন জঙ্গলের ভেতর বারুদের গন্ধ আর লাশের পাহাড়। একটি আমেরিকান প্ল্যাটুন ভিয়েতনামি গেরিলাদের অতর্কিত হামলার শিকার হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাণহীন দেহ। এই নরককুণ্ড থেকে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফেরে মাত্র 3 জন সৈন্য। তাদের চোখে মুখে মৃত্যুর আতঙ্ক। নিউটন মারাত্মকভাবে আহত, তার পেটের ক্ষত দিয়ে অনবরত রক্ত ঝরছে। হার্ট তাকে ধরে একপাশে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবস্থা খুবই শোচনীয়। হার্ট যখন শরীর থেকে রেডিওটা টেনে বের করে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন ওপাশ থেকে সার্জেন্ট ব্রডরিকের গম্ভীর কণ্ঠ শোনা যায়। ব্রডরিক জানান তাদের উদ্ধারের জন্য আসা প্রথম টিমটি আগেই ধ্বংস হয়ে গেছে। এখন তাদের সাহায্য পেতে অন্তত আরও 2 দিন সময় লাগবে। এই শুনে লিডার স্কট দমে যাওয়ার পাত্র নয়। সে জানে এই খোলা জায়গায় বসে থাকা মানেই ভিয়েতনামি গেরিলাদের জন্য সহজ টার্গেট হওয়া। ব্রডরিক তাদের নির্দেশ দেন সামনের দিক ধরে অগ্রসর হতে, কিন্তু নিউটন তো ঠিকমতো দাঁড়াতেই পারছে না। স্কট তাকে জোর করে দাঁড় করিয়ে বলে, মরতে না চাইলে হাঁটতে হবে। নিউটনের সেই যন্ত্রণাকাতর মুখ আর হার্টের অসহায় চাউনি এই যুদ্ধের নিষ্ঠুরতাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। পথ চলতে চলতে এক জায়গায় তারা একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পায়। এখানেই প্রকাশ পায় নিউটনের গভীর ধর্মীয় বিশ্বাস। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বলে, এই যুদ্ধের ময়দানে আমি অনেক পাপ করেছি। মরার আগে আমি একবার ওই আশ্রমে যেতে চাই। আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু স্কট ছিল কঠোর। সে ধমক দিয়ে বলে, ওই আশ্রমে ভিয়েতনামি গেরিলাদের কড়া পাহারা আছে। ওখানে যাওয়া মানেই নিজেদের কবরে নিজেরা পা রাখা। হার্ট তখন মাঝামাঝি অবস্থান নেয়। সে নিউটনের কষ্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে, আবার স্কটের যুক্তিও ফেলে দিতে পারে না। নিউটন তখন আবেগের সুরে বলে, আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে। আমি চাই না আমার আত্মাটা এই অপবিত্র জঙ্গলে আটকে থাকুক। স্কট কোনো কথা না শুনে সাফ জানিয়ে দেয়, কোনো মন্দির নয়, তাদের গন্তব্য শুধু উত্তর দিকে। খানিকটা পরে এক অদ্ভুত আর কিছুটা মজার মুহূর্ত তৈরি হয়, যখন হার্ট তার স্নাইপার রাইফেল নিয়ে গর্ব করতে শুরু করে। সে নিউটনকে বলে, জানিস, এই রাইফেলে আমার 200-র বেশি কিল আছে। যদিও অফিসিয়ালি মাত্র 45টা কনফার্মড, কিন্তু আমি জানি আমি কি করেছি। নিউটন ম্লান হেসে বলে, আমি তো শুধু মাটি আর বাতাসেই গুলি করেছি। হার্ট তখন নিউটনকে প্রস্তাব দেয় তার স্পটার হওয়ার জন্য। যুদ্ধের এই চরম মরণপণ পরিস্থিতির মাঝেও হার্টের এই পেশাদারিত্ব কিছুটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই তার বেঁচে থাকার রসদ। রাত গভীর হয়। তারা জঙ্গলের ভেতর ডেরা পাতে। হার্ট আর নিউটন যখন ঘুমানোর চেষ্টা করছে, তখন লিডার স্কট পাহারায় থাকে। কিন্তু ভোরের আলো ফোটার ঠিক আগেই ঘটে যায় এক বীভৎস ঘটনা। হার্ট হঠাৎ জেগে উঠে দেখে স্কট উধাও। কিছুটা দূরে গিয়ে সে যা দেখে, তাতে তার রক্ত হিম হয়ে যায়। স্কটের গলা কাটা অবস্থায় পড়ে আছে। কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার নেই, একদম নিঃশব্দে তাকে শেষ করে দেওয়া হয়েছে। হার্ট অবাক হয়ে নিউটনকে জিজ্ঞেস করে, তুই কি কিছুই শুনতে পাসনি? নিউটন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সার্জেন্ট ব্রডরিক যখন রেডিওতে আবার যোগাযোগ করেন, হার্ট তাকে স্কটের মৃত্যুর খবর দেয়। ব্রডরিক নিজেও অবাক হন, কিভাবে একজন অভিজ্ঞ সৈনিক এত সহজে মারা গেল। এখন কেবল হার্ট আর মুমূর্ষু নিউটন বাকি। তাদের লিডার নেই, দিক নির্দেশনা নেই, আছে শুধু চারিদিকে ওত পেতে থাকা অদৃশ্য শত্রু। হার্ট এবার নিউটনের সেই মন্দিরে যাওয়ার জেদটা মেনে নিতে বাধ্য হয়। সেভাবে হয়তো পবিত্র স্থানে গেলে নিউটন কিছুটা শক্তি পাবে। কিন্তু তারা কি জানত না, এই মন্দিরের পথেই তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ। স্কটের রহস্যময় মৃত্যুর পর জঙ্গলটা যেন আরও বেশি নীরব আর ভয়ঙ্কর হয়ে ওঠে।
হার্ট বুঝতে পারে তাদের ওপর অদৃশ্য কোনো শিকারী নজর রাখছে। এখন লিডার বলতে শুধু সেই, আর সঙ্গী বলতে এক মুমূর্ষ নিউটন। নিউটনের জেদ আর তার ধর্মীয় বিশ্বাসের কাছে হার মেনে হার্ট তাকে নিয়ে সেই অভিশপ্ত আশ্রম বা মনাস্ট্রির দিকে এগোতে থাকে। জঙ্গলের ভেজা মাটি আর লতাপাতা মারিয়ে যখন তারা আশ্রমের কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎ বাতাসের বুক চিরে রাইফেলের গুলির শব্দ ভেসে আসে। হার্ট সতর্ক হয়ে যায়। চারদিকে তাকিয়ে সে বুঝতে পারে দ্বিতীয় প্লাটুন ভিয়েতনামি গেরিলাদের বা ভিসির অ্যাম্বুশে পড়েছে। চারদিকে চড়ছে মুহুর্মুহু গোলাগুলি। হার্ট যখন সার্জেন্ট ব্রডরিকের সাথে রেডিওতে যোগাযোগ করে, ব্রডরিক চিৎকার করে বলেন, সেখানে যেও না, ওটা এখন মরণ ফাঁদ, এখনই রুট পরিবর্তন করো। কিন্তু নিউটন তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে কোনো কথা শুনতে রাজি নয়। টলতে টলতে সে পবিত্র ভূমির দিকে এগোতে থাকে। হার্ট তাকে কভার দেওয়ার জন্য নিজের স্নাইপার রাইফেল শক্ত করে ধরে। নিউটন যখন সেই ভাঙাচোরা মন্দিরে ঢোকে, তখন চারদিকে যেন এক স্বর্গীয় কিন্তু বিষাদময় আবহ তৈরি হয় এবং করুণ সুরে প্রার্থনা করতে থাকে। সে নিজের পাপের জন্য ক্ষমা চায়, নিজের পরিবারের কথা মনে করে, মেলিসা, নিকোল আর ক্রিস্টিন। তার সেই আধো বোজা চোখ আর যন্ত্রণাকাতর মুখ দেখে মনে হচ্ছিল সে যেন মৃত্যুর ওপারে শান্তির পথ খুঁজছে। প্রার্থনা শেষে তারা আবার যাত্রা শুরু করে। রাতের অন্ধকারে সার্জেন্ট ব্রডরিক আবার যোগাযোগ করেন। এবার তিনি এক বিশাল মিশনের কথা বলেন। এই অঞ্চলের ত্রাস ভিয়েতনামি জেনারেল হো কাছেই কোথাও ক্যাম্প করে আছেন। এই জেনারেল হোয়ের বিরুদ্ধে অভিযোগ সে যুদ্ধবন্দীদের নির্মমভাবে অত্যাচার করে এবং তাদের দাঁত দিয়ে তৈরি মালা গলায় পরে ঘোরে। ব্রডরিক হার্টকে প্রস্তাব দেন, যদি তুমি জেনারেল হোকে খতম করতে পারো তবে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। হার্ট সাহসের সাথে উত্তর দেয়, আমি পুরস্কারের জন্য নয়, আমার কর্তব্যের খাতিরে তাকে শেষ করব। নিউটন তখন হ্যালুসিনেশনে ভুগছিল। রক্তের অভাবে সে চোখে সর্ষে ফুল দেখছে। সে হার্টকে বলে, আমি বোধহয় আর বাঁচব না, আমি আমার সন্তানদের মুখ ভুলে যাচ্ছি। হার্ট তাকে সাহস দেয়, তুই মরবি না নিউটন, সৃষ্টিকর্তা তোকে এত দূর এনেছেন কি মাঝপথে ফেলে দেওয়ার জন্য? এই বলে তারা জেনারেল হোয়ের ক্যাম্পের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। সামনে ছোট একটি কুঁড়েঘর, আর তার চারপাশে সশস্ত্র পাহারাদার। হার্ট তার রাইফেলে টেলিস্কোপ লাগিয়ে জুম করে দেখে, হ্যাঁ, এটাই সেই নরপিশাচ জেনারেল হো। সে প্রতি 1 ঘন্টা অন্তর কুঁড়েঘর থেকে বের হয়ে একটা সিগারেট ধরায়। হার্ট বুঝতে পারে এটাই তার মোক্ষম সুযোগ। কিন্তু দূরত্ব অনেক বেশি, আর বাতাসও প্রতিকূলে। হার্ট নিউটনকে বলে সব নেট আর লতাপাতা জড়ো করে তাকে ছদ্মবেশ বা গিলি স্যুট তৈরি করে দিতে। হার্ট স্থির করে সে ইঞ্চি ইঞ্চি করে হামাগুড়ি দিয়ে ক্যাম্পের একদম কাছাকাছি যাবে। সে নিউটনকে বলে, তুই পেছনে থাক এবং রেডিওতে ব্রডরিকের সাথে যোগাযোগ রাখ, আমি যখনই গুলি করব তুই এখান থেকে সরে যাবি। হার্ট শুরু করে এক মরণপন্ন যাত্রা। ঘাসের ভেতর দিয়ে সাপের মতো বুক ডলে সে এগোতে থাকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ। মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে ভিয়েতনামি হেলিকপ্টার, আর চারপাশে শত্রুর কড়া পাহারা। হার্ট এখন ঘাসের সমুদ্রে এক অদৃশ্য শিকারী। সে ইঞ্চি ইঞ্চি করে হামাগুড়ি দিয়ে জেনারেল হোয়ের ক্যাম্পের একদম সন্নিকটে পৌঁছে গেছে। ছদ্মবেশের কারণে তাকে চেনা দায়। অন্যদিকে নিউটন কিছুটা দূরে পাহাড়ের আড়ালে থেকে টেলিস্কোপ দিয়ে হার্টকে পর্যবেক্ষণ করছে। সূর্যের প্রখর তাপ আর তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছে, কিন্তু লক্ষ্য স্থির। হার্ট জানে 1 ইঞ্চি ভুল মানেই মৃত্যু। ক্যাম্পের সেই কুঁড়েঘর থেকে ঠিক 1 ঘন্টা পর জেনারেল হো বের হয়ে আসে। তার কাঁধে সেই কুখ্যাত নক্ষত্র খচিত তকমা। হার্ট তার রাইফেলের লেন্স দিয়ে জেনারেলের কপাল লক্ষ্য করে পজিশন নেয়। বাতাসের গতিবেগ মেপে নিয়ে সে ট্রিগারে আগুন রাখে। হঠাৎ এক নিস্তব্ধতা ভেঙে ঝিলিক দিয়ে ওঠে আগুনের শিখা। ধাঁই করে এক শব্দে বুলেটের আঘাতে জেনারেল হোয়ের শরীর ছিটকে পড়ে। কাজ শেষ। ক্যাম্পের ভেতর শুরু হয় হুলস্থুল। হার্ট দ্রুত সেই জায়গা থেকে সরে গিয়ে নিউটনের সাথে মিলিত হয়। পালানোর সময় তারা জেনারেলের সেই ঘর থেকে কিছু খাবার আর জল চুরি করতে সক্ষম হয়। কিন্তু বিপদ পিছু ছাড়ে না। সার্জেন্ট ব্রডরিক রেডিওতে এক নতুন দুঃসংবাদ দেন। ভিয়েতনামিরা জেনারেলের মৃত্যুর খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা হার্টের মাথার ওপর বিশাল এক পুরস্কার ঘোষণা করেছে, $40,000। এর মানে হলো ভিয়েতনামের সেরা ঘাতকেরা এখন হার্টের পিছু নেবে। ব্রডরিক হার্টকে সাবধান করে বলেন, সতর্ক থেকো, ওরা তোমাদের ছাড়বে না। নিউটন তখন যন্ত্রণায় ভেঙে পড়ছিল। সে হার্টকে বলে, তুই তো হিরো হয়ে গেলি,
কিন্তু আমি কি আর বাড়ি ফিরতে পারবো? হার্ট তাকে ধমক দিয়ে বলে, ফালতু কথা বন্ধ কর, আমরা দুজনেই ফিরব। তারা যখন বনের গভীর দিয়ে এগোচ্ছে, হার্ট হঠাৎ দূরে একজনের মাথা দেখতে পায়। প্রায় ৭০ গজ দূরে ঘাসের আড়ালে একজন ভিয়েতনামি স্নাইপার ওত পেতে আছে। হার্ট বুঝতে পারে এবার নিউটনকে দিয়ে বড় পরীক্ষা নেওয়ার সময় এসেছে। সে নিউটনকে বলে, নিজের শ্বাস নিয়ন্ত্রণ কর, তাড়াহুড়ো করবি না। হার্ট আয়না দিয়ে শত্রুর দৃষ্টি সরিয়ে দিলে নিউটন গুলি চালায়, কিন্তু বিধি বাম, নিউটন লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ভিয়েতনামি স্নাইপারের পাল্টা গুলিতে নিউটন আবার আঘাত পায়। হার্ট চিৎকার করে ওঠে এবং নিজের রাইফেল দিয়ে সেই ঘাতককে ঝালাই করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিউটন এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বনের এক নির্জন কোণে হার্ট নিউটনকে শুইয়ে দেয়। নিউটন শেষবারের মতো হার্টের হাত আঁকড়ে ধরে বলে, আবার একটা শেষ অনুরোধ রাখবি? হার্ট কান্না ভেজা চোখে মাথা নাড়ে। নিউটন বলে, তুই যখন আমেরিকায় ফিরবি, আমার স্ত্রী মেলিসা আর সন্তানদের কাছে যাস। আমার একটাই ভয়, আমার বদলে অন্য কোনো পুরুষ যেন আমার সন্তানদের বাবা না হয়ে যায়, আমার ঘর যেন অন্য কেউ দখল না করে। হার্ট তার বন্ধুর কপালে হাত রেখে প্রতিজ্ঞা করে, আমি কথা দিচ্ছি নিউটন, আমি থাকতে অন্য কেউ তোর ঘরে ঢুকতে পারবে না। নিউটনের নিথর দেহটা যখন সবুজ ঘাসের উপর এলিয়ে পড়ে, তখন হার্ট যেন এক অন্য মানুষ হয়ে যায়। সে নিজের হাতে তার প্রিয় বন্ধুর সমাধি খনন করে। সার্জেন্ট ব্রডরিক যখন রেডিওতে আবার যোগাযোগ করেন, হার্ট শীতল কণ্ঠে জানায়, নিউটন আর নেই। ব্রডরিক আরও ভয়ঙ্কর এক তথ্য দেন। ভিয়েতনামের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার, 250-এর বেশি কিল কনফার্ম করা ভিসি ভাইপার এখন হার্টের পিছে লেগেছে। হার্ট এখন একা, তার কাছে কোনো স্পটার নেই, বন্ধু নেই, আছে শুধু এক টুকরো প্রতিজ্ঞা আর তার বিশ্বস্ত রাইফেল। সে আকাশের দিকে তাকিয়ে বলে, ব্রডরিক, আমাকে উদ্ধার করার চিন্তা ছাড়ুন, আমি এখান থেকে লড়ে যাব। হার্ট এবার নিজেকে প্রস্তুত করে সেই অদৃশ্য ভাইপারের সাথে লড়াই করার জন্য। ভিয়েতনামের জঙ্গলে এখন হার্ট সম্পূর্ণ একা। তার সামনে দাঁড়িয়ে আছে ভিয়েতনামের জম ভিসি ভাইপার। শুরু হয় এক স্নাইপার বনাম স্নাইপার দ্বৈরথ্য। হার্ট গাছের আড়ালে থেকে নিজের বুদ্ধি খাটায় এবং নিখুঁত নিশানায় ভাইপারকে খতম করে দেয়। সে দম্ভ করে বলে, আমিই সেরা স্নাইপার। কিন্তু যুদ্ধ শেষে সে যখন হেলিকপ্টারের জন্য ব্রডরিককে ডাকে, তখন ওপাশ থেকে কোনো সাড়া মেলে না। হার্ট একাই কোনো মতে দেশে ফিরে আসে। আমেরিকায় ফিরে হার্টের জীবন বদলে যায়। সে এখন একজন বেকার প্রাক্তন সৈন্য, কিন্তু তার মাথায় তখনও নিউটনের সেই শেষ কথাগুলো ঘুরছিল। সে নিউটনের বাড়িতে যায় তার স্ত্রী মেলিসার সাথে দেখা করতে। মেলিসার বাড়িতে গিয়ে হার্ট এক ধাক্কা খায়। সে দেখে মেলিসা মোটেও একা নেই, বরং সে অন্য এক পুরুষের সাথে সংসার করছে। হার্ট যখন সেই পুরুষটিকে দেখে, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং সার্জেন্ট ব্রডরিক। যে ব্রডরিক তাকে যুদ্ধের নির্দেশ দিয়েছিল, সেই এখন নিউটনের ঘরে রাজার হালে আছে। হার্টের ভেতরের সেই পাগলা স্নাইপার জেগে ওঠে। সে মনে করে ব্রডরিক বিশ্বাসঘাতকতা করেছে। সে নিউটনকে দেওয়া কথা রাখতে বদ্ধপরিকর। নিউটনের ঘরে অন্য কোনো পুরুষ থাকতে পারবে না। এক রাতে হার্ট হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে একটি ছুরি নিয়ে মেলিসার ওপর হামলা করে বসে। ব্রডরিক তাকে শান্ত করার চেষ্টা করেন, বলেন সে নিউটনের পরিবারকে সাহায্য করছে। কিন্তু হার্ট তখন হিতাহিত জ্ঞান শূন্য। চিৎকার আর ধস্তাধস্তির মাঝে হার্ট মেলিসাকে বিশ্বাসঘাতক বলে গালি দেয়। ব্রডরিক বাধ্য হয়ে তার নিজের বন্দুক তুলে নেয় এবং হার্টকে লক্ষ্য করে গুলি চালায়। হার্টের নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে। ভিয়েতনামের সেই জঙ্গল থেকে হার্ট বেঁচে ফিরলেও নিজের দেওয়া প্রতিজ্ঞা আর যুদ্ধের ট্রমা থেকে সে বাঁচতে পারল না। গল্পের শেষ হয় এক বিশাল ট্র্যাজেডি দিয়ে, যেখানে কোনো হিরো নেই, আছে শুধু যুদ্ধের ক্ষতবিক্ষত কিছু প্রাণ।